নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি এখন কলকাতা। মহারাষ্ট্রে শিবসেনায় আরো ভাঙনের হুমকি শিন্ডে গোষ্ঠীর। সুরাতে মধ্যস্থতাকারী হিসাবে যাওয়া বিধায়কও বিদ্রোহী হয়ে গেছেন বলে অভিযোগ সামনে এসেছে। মুম্বাই ছেড়ে গুয়াহাটি গেলেন শিবসেনার আরো 3 জন বিধায়ক। গুয়াহাটি যাওয়ার জল্পনা আরো এক নির্দল বিধায়কের। গুয়াহাটি থেকে 42 জনের ছবি প্রকাশ করে শক্তি প্রদর্শন একনাথ শিন্ডের। পতনের মুখে উদ্ধব সরকার, মাতোশ্রীর বৈঠকে হাজির মাত্র 14 জন বিধায়ক। আমরা এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানবো, সরাসরি আপনাদের মুম্বাইতে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় সেখান থেকে রয়েছেন। উজ্জ্বল, কোনো সন্দেহ নেই যে প্রতি মুহূর্তে ছবিটা বদলাচ্ছে এবং শেষ মুহূর্তের একদম শেষ আপডেটের ছবি যদি বলা যায়, তাহলে যারা মধ্যস্থতা করতে যাচ্ছেন তারা পর্যন্ত একনাথ শিন্ডে দলে নাম লেখাচ্ছেন, অন্তত দাবিকে যদি সত্যি বলে ধরা হয়। অর্থাৎ সংখ্যার বিচারে শুধুমাত্র এই উদ্ধব সরকারের পতনের জন্য শুধু সময়ের অপেক্ষা। দেখো, সেটা হচ্ছে একেবারেই ঠিক বলেছো যে সচিন তেন্ডুলকারের শহরে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু রীতিমতন ব্যাট চালিয়ে খেলছেন শিন্ডের যে শিবির। সকালবেলা 7 সকালে তারা একটি ছবি পোস্ট করে দাবি করেছেন যে 42 জন শিবসেনার বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন এবং 7 জন নির্দল বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন। বিকেলবেলা কিন্তু তাদের আরেক প্রস্ত দাবি যে আরও 3 জন গুজরাটে রওনা দিয়েছেন এবং আরও 2 জন যারা নির্দল বিধায়ক তারাও কিন্তু তাদের সঙ্গে আসছেন। তাহলে সংখ্যাটা দাঁড়াবে প্রায় 52-53 জনের মতন। এরপর শিন্ডে শিবিরে নিশ্চিতভাবেই দাবি করবেন তারা সরকার গড়বে। কিন্তু এই দাবির ওপর কিন্তু সরকার গড়াটা নির্ভর করছে না। তার কারণ সরকারের ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে যে পরিমাণ সমর্থন প্রয়োজন সেটা কিন্তু শিন্ডের অথবা উদ্ধব ঠাকরের কারোরই নেই। এই কারণে নেই যে প্রথমে যখন সরকার গড়েছিলেন উদ্ধব ঠাকরে, তাকে কিন্তু নির্ভর করতে হয়েছিল এনসিপির ওপরে, নির্ভর করতে হয়েছিল কংগ্রেসের ওপরে এবং একইভাবে নির্ভর করতে কিন্তু হয়েছিল যারা নির্দল হিসেবে তার পাশে দাঁড়িয়েছিলেন সেই বিধায়কদের ওপরে। ফলে এবারও যদি এখানে শিন্ডেকে সরকার গড়তে হয় তাহলে কিন্তু তাকে নির্ভর করতে হবে বিজেপির ওপরে। অর্থাৎ বিজেপি যদি তাকে সমর্থন করেন তাহলে মুখ্যমন্ত্রীর পদে বসতে পারেন শিন্ডে, কিন্তু বিজেপি যদি তাকে সমর্থন না করেন তাহলে শিবসেনাকে ভাঙিয়ে নিয়ে যদি সবাইকেও তিনি নিয়ে যান 2 জন ছাড়া, তাহলেও কিন্তু তার পক্ষে সরকার গড়া সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে বিজেপি কি করবে। আমরা অতীতের পাতা থেকে দেখেছি, তোমার মনে আছে যে অজিত পাওয়ারকে একইভাবে উপমুখ্যমন্ত্রী করে মহারাষ্ট্রে কিন্তু সরকার গঠন করেছিল বিজেপি। এবং একেবারে দর্শকদেরও মনে আছে সেই সরকার 3 দিনের বেশি স্থায়ী হয়নি এবং তারপর দেবেন্দ্র ফডনবিসকে ইস্তফা দিতে হয়েছিল। নিশ্চয়ই সেই সুযোগটা যে আবারও পুনরাবৃত্তি হোক সেটা বিজেপি চাইছে না। আমি আমাদের আরেক প্রতিনিধি अंकित गुप्तर সঙ্গে কথা বলবো। कांग्रेस की ओर से अंकित, ये बार बार आरोप लगाया जा रहा है कि महाराष्ट्र में जो कुछ हो रहा है, पूरा खेल जो है वो बीजेपी की ओर से रचा जा रहा है, लेकिन हैरानी की बात यह है कि बीजेपी इस पूरे मामले में अपनी चुप्पी साधी बैठी हुई है। जी बिल्कुल, बीजेपी चुप्पी साधे हुए है और बीजेपी का कहना है कि ये शिवसेना के भीतर जो भी हो रहा है वो उसके अंदरूनी मामला है और इस मामले में बीजेपी का कोई लेना देना नहीं है। हालांकि भले ही बीजेपी ये कह रही हो, लेकिन अंदर खाने जो है खबर यही है कि बीजेपी के नेता लगातार वो एकनाथ शिंदे और उनके जो सहयोगी जो विधायक है उनके लगातार टच में है और लगातार उस पर चर्चा चल रही है। सबके बीच में संजय राउत ने कुछ देर पहले एक जो बड़ा बयान दे दिया है। संजय राउत से जब मैंने सवाल पूछा कि क्या जो एकनाथ शिंदे ग्रुप लगातार ये कह रहा है कि महाविकास अघाड़ी की जो सरकार है, यानी कि एनसीपी, कांग्रेस और शिवसेना की गठबंधन वाली जो सरकार है, उससे शिवसेना बाहर आएगी तभी उद्धव ठाकरे से बात करेंगे। तो संजय राउत ने कहा कि ठीक है, वो पहले बात करें आकर के और जो भी उनकी बातें हैं उन पर विचार किया जाएगा, उसके हिसाब से निर्णय लिया जाएगा। संजय राउत के इस बयान के बाद में अब जो है एनसीपी और कांग्रेस भी पलटवार कर रहे हैं। उनका कहना है कि संजय राउत को इस तरीके का बयान नहीं देना चाहिए। यानी कुल मिलाकर के महाविकास अघाड़ी पार्टी ये जो सरकार है जिसमें एनसीपी, कांग्रेस और शिवसेना शामिल है, अब आपस में भी इन तीनों ही पार्टियों में अब खींचतान और बयानबाजी सामने आने लगी है। जी शुक्रिया अंकित, इस तमाम जानकारी हम तक पहुंचाने के लिए। एक गोटा विषय নিয়ে শিবসেনার অন্যতম নেতা ভরত গোগাवले তিনি কি বলছেন একবার দেখুন। रणनीति जो है अभी जो शिंदे साहब बोलेंगे वैसे चलेंगे, ये रणनीति है हमारी। और हम लोग का आज का मीटिंग हुआ, सबको आपको लोग को बताना था कि हम लोग एक साथ कितने लोग हैं। तो हम लोग 42 लोग हैं
अभी शिवसेना का हमारे 35 विधायक है, 3 विधायक अभी आ रहे हैं शिवसेना के। 45 का 46 होएगा, लेकिन कम नहीं होएगा। क्या है, वो लोग जो कांग्रेस, राष्ट्रवादी कांग्रेस के साथ जो अलाइनमेंट थी वो हम लोगों को पसंद नहीं थी, वो हम लोग को कमजोर बनाते जा रहे थे, इसलिए उन लोगों को कह दिया था 4-5 बार, लेकिन वो सुनने में नहीं आया। हम सब लोगों को ये निर्णय करना पड़ा। আর এদিকে শিবসেনার তরফে বার্তা দেওয়া হয়েছে শিন্ডে শিবিরকে উদ্দেশ্য করে যে এখনো আলোচনার জন্য দরজা খোলা আছে, ঠিক করুন আপনারা কি করবেন, আত্মসম্মান নিয়ে বাঁচবেন নাকি দাসত্ব করবেন। বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে বার্তা শিবসেনার। मुझे विश्वास है 20 या 25 तक तो विधायक हमारे साथ आ जाएंगे जी, कूद कर आ जाएंगे, कूद कर। अच्छा, आपने देखा 2 विधायकों की कहानी, जोर जबरदस्ती से लेकर गए, हमारा उनके साथ कम्युनिकेशन हो रहा है, आए लीगल बैटल भी चलेगा। बहुत बड़ी गलती लोगों ने की है, उनकी सदस्यता खतरे में है वो लोगों की, अब उनको मालूम नहीं। दूसरी बात है, अगर वो चाहते हैं कि महाविकास आघाड़ी से हमको बाहर जाना है तो ये बहाना है, ये बात अब हमारे सामने आकर भी कह सकते हो। यहाँ से भागकर किसी स्टेट में जाते हो, बीजेपी आपका कब्जा लेती है, ईडी सीबीआई का डराकर धमकाकर, हाँ, आपके ऊपर बंदूकें लगाकर हमारे खिलाफ लेटर लिखवाती है। ये जो है उससे शिवसेना न झुकने वाली है न डरने वाली है। ज्यादा से ज्यादा क्या होगा भाई, सत्ता जाएगी, हाँ, और क्या होगा, वापस सत्ता आएगी। महाविकास संजय सर वो कह रहे हैं कि बाहर जाना चाहिए, तो क्या अगर वो यही कहते हैं तो आप लोग तैयार हो जाएंगे? आने दो, सामने बैठने दो, सामने आकर बात करने दो, हिम्मत है तो आइए। नहीं, अगर वो लोग बाहर जाने की बात कर रहे हैं तो क्या अगर वो आप लोगों को कन्विंस करते हैं तो बाहर जाने का ऑप्शन खुला है? ऐसा है कि हम उनकी बात तो सुन लेंगे, अगर पार्टी में एक मत बनता है उस बारे में जरूर हम निर्णय लेंगे। तो मतलब अगर मत बनता है तो वो अभी जो है पवार साहब के नेतृत्व में हम आज भी महाविकास आघाड़ी में उद्धव ठाकरे जी के साथ में हैं, और अगर जो संजय राउत कह रहे हैं जी वो बात अगर सही है, उस रास्ते पर वो जाना चाहते हैं तो वो हमारे नेता पवार साहब के साथ बातचीत करें। उनको जो है कोई जो है रोक नहीं सकता है, और पार्टी जो है अपना अपना रास्ता अपना सकता है। और हम लोगों के बारे में हम यही कहेंगे, सरकार में आनंद है, नहीं है फिर भी जो है विरोधी पक्ष में, विरोधी दल में रहकर लड़ने की हमें बहुत अच्छी आदत है। আর এবারে আপনাদের শোনাবো নানা পাটোলে, তিনি কি বলছেন। अब जो संख्या बल भी जो गुवाहाटी से आपके माध्यम से हम जो देख रहे हैं, तो संख्या बल भी तो बहुत बड़ा हो गया है एकनाथ शिंदे के पास, लेकिन जो कंधे पर बंदूक रखकर जो बीजेपी गोली खेल रही थी एकनाथ शिंदे के माध्यम से, वो गोली चलाने का समय आ गया है, ऐसा जब समझ रहा है तो बीजेपी क्यों सामने नहीं आ रही है? तो इसका मतलब है कि उनके पास कोई संख्या बल नहीं जम रहा है, ये सब दिखा हुआ है। এই যে মহারাষ্ট্রের রাজনীতিতে এত কিছু উথাল পাথাল চলছে, সরকার পড়ে যাওয়ার মতন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এর পেছনে মূল কারণ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপির কাছে সংখ্যা নেই, তাই অনৈতিকভাবে মহারাষ্ট্রের সরকার ভাঙার চক্রান্ত চালাচ্ছে বিজেপি, গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে তারা। আমরা বিচার চাই, যতই বাহুবল দেখান একদিন না একদিন যেতেই হবে আপনাদের। মহারাষ্ট্র সংকট নিয়ে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। না দেখো, আজকে গণতন্ত্রকে যেভাবে বুলডোজ করা হচ্ছে, ডেমোক্রেসি ইজ টোটালি, ইট ইজ বুলডোজড বাই বিজেপি গভর্নমেন্ট। আই ফিল স্যাড, ইটস আ আনফর্চুনেট ফ্যাক্ট that the federal structure, it is totally demolished by BJP government. There is a presidential election, you will appreciate that.
and this BJP government, they have less, approximate more than 1 lakh votes. So they have pick and choose this time to topple the Maharashtra government like a unethical matter, unconstitutional attitude. মল্লিকার্জুন খাড়গে তিনি কি বলছেন দেখুন। ये सारी चीजें जो हो रहे हैं इसमें बीजेपी का खेल है और बीजेपी ये चाहती है कि इस देश में नॉन बीजेपी कोई भी गवर्नमेंट अस्तित्व में न रहे, ये उनका इरादा है। इसीलिए वो ये पूरी कोशिश कर रहे हैं। और दूसरा प्रश्न भी ये है कि अब प्रेसिडेंट चुनाव भी होने जा रहे हैं और उनको नंबर की भी जरूरत है, तो इसीलिए वो चाहते हैं कि प्रेसिडेंट इलेक्शन के अंदर ही वहां पर सरकार को गिराया जाए, ये उनका इरादा है। तो हम कांग्रेस पार्टी की ओर से ये कहना चाहते हैं कि हम तीनों मिलके रहेंगे, मिलके लड़ेंगे और महाआघाड़ी को मजबूत करेंगे। इसके लिए हमको जो कुछ भी हमारी सहायता हो सकती है वहां पर करने के लिए हम तैयार हैं। আর এইবারে আপনাদের দেখাবো অশোক চৌহান তিনি কি বলছেন। বন্যায় ভাসছে অসম, সেই সময় গুয়াহাটিতে মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে মহারাষ্ট্রের উদ্ধব সরকারের ডামাডোল নিয়ে তৃণমূলের প্রতিবাদ, সেই প্রতিবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতারা তারা প্রতিবাদ জানান। গুয়াহাটির যে হোটেলে রয়েছেন বিদ্রোহী বিধায়করা, সেই হোটেলের বাইরে রিপুন বরার নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। দেখো, তৃণমূলের কোনো কাজ নেই, নামেই ওখানে তৃণমূল পার্টিটা আছে। বাংলার এক সাংসদ, রাজ্যসভার সাংসদ, তার সিট কেড়ে নিয়ে আসামের একজনকে দেয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, যাতে সেখানে তৃণমূল দলটা তৈরি হয়। আপনারা জানেন প্রাক্তন মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা, তাকে দেয়া হয়েছে। যে মুখ্যমন্ত্রী বাঙালির কথা বলতেন ভোটের আগে, তিনি পরে ভোট পার হয়ে গেলেই বাঙালির কথা ভুলে গেলেন। স্বাভাবিকভাবে এইভাবে নেতা কিনে রাজ্যসভার সিট দিয়ে হোক বা গোয়ার মতো জায়গায় পয়সা দিয়ে হোক বা রাজ্যসভার সিট দিয়ে হোক, কোনো রাজনৈতিক দলকে স্ট্যান্ড করানো যেতে পারে না। তো স্বাভাবিকভাবেই আসামেও মাননীয় মুখ্যমন্ত্রী যা চেষ্টা করছেন বা তার দল তৃণমূল কংগ্রেস যে চেষ্টা করছে, সেখানে কোনো লাভ হবে না। বিক্ষোভ দেখিয়ে কোনো লাভ নেই। আসাম পুলিশ খেলতে শুরু করলে তখন আবার মুশকিল হয়ে যাবে। যেখানেই ওদের কিছু লোক আছে সেখানেই ওরা ভাঙবার চেষ্টা করছে। এটা মানে ডেমোক্রেসির উপর একটা চরম আঘাত একটা আক্রমণ। এটা যে এইভাবে দল ভাঙিয়ে সরকার গড়া, এর আগেও তো মহারাষ্ট্রতেই চেষ্টা করে 2-3 বার, পারেনি। এবারে আরও সামনে রাষ্ট্রপতি নির্বাচন, তার আগে যা যা করা দরকার আমার মুখে বলা সম্ভব নয়, সবই করছেন যাতে করে একটার পর একটা রাজ্যের সরকারকে ফেলে দেওয়া যায়। এবং সমর্থন আদায়ের জন্যে অলরেডি বিভিন্ন জায়গার মুখ্যমন্ত্রীরা অত্যন্ত চিন্তায় আছে। আমি নাম বলছি না, এক্ষুনি কাগজও বেরিয়ে গেছে, বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা চিন্তায় আছে। স্বাভাবিকভাবেই এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। রাজ্য পুলিশের মাদক বিরোধী প্রচারে রুদ্রনীলের ছবি, সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার সিনেমার অংশ দিয়ে প্রচার। পুলিশের প্রচারে রুদ্রনীলের ছবি সহ সিনেমার অংশ পোস্ট করার কয়েক ঘন্টা পরেই ফেসবুক থেকে তা ডিলিট করা হলো। শাসক দলের বিরুদ্ধে কথা বলায় কাজের জায়গায় ক্ষতি হচ্ছে, তাও পুলিশের প্রচারে ছবি। প্রতিক্রিয়া রুদ্রনীল ঘোষের, হয়তো পুলিশে এখনো কেউ বিক্ষুব্ধ আছেন, তারাই পোস্ট করেছিলেন। রাজ্য পুলিশের মাদক বিরোধী প্রচারে ছবি নিয়ে কটাক্ষ রুদ্রনীলের। এ ব্যাপারে অবশ্য কোনো প্রতিক্রিয়া রাজ্য পুলিশের তরফে এখনো অবধি মেলেনি। আমি নিজে প্রচণ্ড বিস্মিত এবং মজাও পেয়েছি। দুটো কারণ আছে। প্রথম হচ্ছে যে জেনারেলি যারা শাসক দলের বিভিন্ন ভুল দোষ ত্রুটি যেগুলো পশ্চিমবঙ্গের মানুষ রোজ দেখতে পাচ্ছেন, এত ঘটনা যে আমরা
নামটাও ভুলে গেছি, অত গাঁট নেই যে গুনবো। তো সেই বিষয়ে যারা যারা কথা বলেন রোজ, তাদের মধ্যে আমি একজন। মাননীয় পুলিশ মন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তারই পুলিশ এই বিজ্ঞাপন দিচ্ছে যে মাদক ধরবেন না, মাদক থেকে বেরিয়ে আসুন। আবার তারা মদও খাওয়াচ্ছে দুয়ারে টুয়ারে গিয়ে। আবার তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি কিন্তু যারা রাস্তায় শিক্ষা দীক্ষা নিয়ে পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না, অর্থাৎ যারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে হয়তো নেশার জায়গায় চলে যাচ্ছে, তাদের চাকরি দেওয়ার কোনো বালাই নেই। উল্টে যারা চাকরি চুরি করেছে তাদের গা ঘেঁষা কথাবার্তা বলছেন। এটা খুব অদ্ভুত রকম। আমার যেটা মনে হয় যে ভুল করে গাদা বন্দুক নিয়ে বা বন্দুক নিয়ে যারা ঘোরেন পুলিশ, তারপরে তো পুলিশের একটা ব্যাক অফিস রয়েছে, যারা বন্দুক নিয়ে ঘোরেন তাদের পক্ষ থেকে এটা হয়ে যেতে পারে। তবে যিনি করেছেন তার কপালে দুঃখ আছে বলে তোমার মনে হয়? অর্থাৎ রাজ্য পুলিশের মাদক বিরোধী প্রচারে রুদ্রনীলের ছবি ব্যবহার এবং তা নিয়ে রুদ্রনীল ঘোষের কটাক্ষ, তৃণমূলের কি প্রতিক্রিয়া শুনুন। কুণাল ঘোষ কি বলছেন। বোকা বোকা কথা, এটা একটা জল্পনা, আমি বলতে পারবো না, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। একটা শিল্পী কোথায় কোনো তথ্যচিত্র করেছেন বা কোনো একটা হয়েছে, সেটি কোথায় ব্যবহার হবে না হবে তার সঙ্গে তার রাজনৈতিক অবস্থানের কি এসে যায়। ও একটা বামপন্থী ঘরানার ছেলে ছিল, পরের দিকে তৃণমূলের দিকে এসেছিল, তৃণমূল সরকারের চাকরি করতো, মানে চাকরি মিনস ওই সব কমিটি করতো। ওর মনে হয়েছিল যাবে বিজেপিতে, গেছে, আবার সেখানে যা পারে। আমার কোনো বক্তব্য নেই। ও অভিনয় করে, শিল্পী,